ঠিক আছে। তো আমরা গত ক্লাসে, হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার, ম্যাথ ফাউন্ডেশনে স্যার আমাদের যে কনভেনশনাল রিজিড মেথডটা করলাম, হ্যাঁ, এখানে স্যার ভি মানের জন্য তিনটে ইকুয়েশন ইউজ করছি, কিন্তু আমরা দেখি সবসময় দেখি যে পাঞ্চিং শেয়ারের জন্য যে ইকুয়েশনটা ওটাই আপনার আছে, ওই ইকুয়েশন দিয়ে আপনার ডেপটা বের চলে আসে ওটাই। তা আমরা কি পরীক্ষা কি তিনটা করবো নাকি একটা শুধুমাত্র পাঞ্চিং শেয়ারটা করবো? শোনেন, আপনি যখন অ্যাকচুয়ালি ডিজাইন করতে যাবেন, সেখানে তিনটা না আরো অনেকগুলো চেক করতে হয়। বুঝা গেল? অ্যাকচুয়াল যখন ডিজাইন করতে যাবেন, সেখানে শুধুমাত্র পাঞ্চিং শেয়ার, মানে এরকম দেখা যায় অনেক ক্ষেত্রে যে পাঞ্চিং শেয়ার ফেলিওরের মাধ্যমে যে ডেপ বের হয়েছে, সেটা আবার বিম শেয়ারে ফেল করতেছে। তো এরকম হইতে পারে। যার কারণে মানে অ্যাকচুয়াল আমি যেটা বললাম, অ্যাকচুয়াল যখন ডিজাইন করতে যাবেন, তখন অনেকগুলো চেক করতে হয়, শুধুমাত্র তিনটা না, আরো কিছু কিছু বিষয় চেক করতে হয়। ম্যাক্সিমাম আপনি কি পরিমাণে রিইনফোর্সমেন্ট দিতে পারবেন, যাই হোক, ওগুলো ভিন্ন কথা। তো এখানে যে তিনটা আছে, তো এই তিনটার মাধ্যমে চেক করবেন। তিনটা না দুইটা ছিল, পাঞ্চিং শেয়ার আর বিম শেয়ার, তাই না? তিনটা ছিল স্যার ইকুয়েশন, বি এর ইকুয়েশন। আচ্ছা, বইয়ে যেভাবে আছে, তবে আমি আগেই বলছিলাম যে এটা ফুল ডিজাইন নাও থাকতে পারে। আর ফুল ডিজাইন থাকলে এক সেট থাকবে, মানে এইটাই হচ্ছে যে একেবারে পূর্ণ এক সেট। অথবা বেয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য, মানে ওই যে সয়েল প্রেসার গুলো বের করার পর্যন্ত থাকতে পারে, বা সয়েল প্রেসার দেয়া থাকবে, ডিজাইন থাকতে পারে, ঠিক আছে? মানে ফুল ম্যাটটা নাও থাকতে পারে আর কি। আহ, স্যার যে কোনো একটা স্ট্রিপের দিবেন এরকম বলছিলেন গত ক্লাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা স্ট্রিপ থাকবে আর কি, সবগুলো দেয়া থাকবে না। যাই হোক, সময়ের মধ্যে যাতে করতে পারেন সে বিষয়টা মাথায় রেখে কোশ্চেন করা হবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা গত ক্লাসে একটা সয়েল রিপোর্ট দেখছিলাম, তাই না? বা কিছু সয়েল রিপোর্ট দেখছিলাম। সেখানে আমরা মূলত দেখার চেষ্টা করছি যে সয়েল রিপোর্টের মধ্যে মধ্যে মূলত কোন কোন বিষয়গুলো থাকে। সেখানে আমরা অনেকগুলো বিষয় দেখছিলাম, যে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কিভাবে টেস্ট গুলো করা হয়েছে, কোন প্রসিডিউর করা হয়েছে, এই সকল বিষয়গুলো ইনক্লুডেড থাকে। এবং ফাইনালি ওই সয়েলে কোন কোন ধরনের ফাউন্ডেশন করা যাবে, সেটা ইন কেস অফ ম্যাট ফাউন্ডেশন যদি দেই, বা শ্যালো ফাউন্ডেশন দিলে কিরকম তার বেয়ারিং ক্যাপাসিটি হবে, পাইল ফাউন্ডেশন দিলে বেয়ারিং ক্যাপাসিটি কিরকম হবে, সেগুলো কিন্তু ক্যালকুলেশন করে দেয়া থাকে। বা আমরা সেগুলো কি বলে, সয়েল রিপোর্টের মধ্যে ক্যালকুলেশন থাকে। আচ্ছা, এখন আজকে আমরা যেটা দেখবো, এই যে টোটাল মেথডটা সয়েল এক্সপ্লোরেশন, এই মেথড গুলো মানে কিভাবে আসলে করা হয়। তো একেবারে আমরা শুরু থেকে এই বিষয়গুলো দেখবো। এখানে ন্যাচারাল সয়েল ডিপোজিট, এটা পার্ট না, আপনাদের আপনাদের পার্ট সিলেবাসে অংশ হচ্ছে সাবসয়েল এক্সপ্লোরেশন। আমরা সরাসরি সাবসয়েল এক্সপ্লোরেশনে যাই। আচ্ছা, এখানে সাবসারফেস এক্সপ্লোরেশন। আচ্ছা, তো এখানে সাবসারফেস এক্সপ্লোরেশনের কিছু পারপাস বা এটা ডেফিনেশনটা কি: the process of identifying the layers of deposits that underlie a proposed structure। তার মানে কোন একটা স্ট্রাকচারের নিচে, কোন একটা স্ট্রাকচারের নিচে সয়েলের বিভিন্ন লেয়ার গুলো কিরকম আছে, এইটা খুঁজে বের করাই হচ্ছে সাবসারফেস এক্সপ্লোরেশনের কাজ। এখন এটা কোন কোন পারপাসের উপর ডিপেন্ড করে, আমরা কি মানে উদ্দেশ্য, পারপাসকে সামনে রেখে সাবসারফেস এক্সপ্লোরেশন করি, এটা এখানে দেয়া আছে। এক নাম্বার হচ্ছে সিলেক্টিং দ্য টাইপ অ্যান্ড ডেপথ অফ দ্য ফাউন্ডেশন সুইটেবল ফর এ গিভেন স্ট্রাকচার। মনে করেন আপনি 10 তলা একটা বিল্ডিং করবেন, এ সয়েলে বা যেখানে আপনি বিল্ডিং করতে চাচ্ছেন, সেখানে ফাউন্ডেশনের টাইপ কিরকম দিবেন। এটা কি শ্যালো ফাউন্ডেশন দিবেন নাকি ম্যাট ফাউন্ডেশন দিবেন, বা পাইল ফাউন্ডেশন, এটা টাইপটা বের করা। দেন হচ্ছে
ডেপথ অফ দ্য ফাউন্ডেশন, ফাউন্ডেশনের ডেপথ বের করা। আচ্ছা, দেন যেটা আছে ইভালুয়েটিং দ্য লোড বেয়ারিং ক্যাপাসিটি অফ দ্য ফাউন্ডেশন। এটা তো আমরা বুঝতে পারলাম যে ফাউন্ডেশন কি পরিমাণ লোড নিবে, সে লোড বেয়ারিং ক্যাপাসিটিটা বের করা, এটা একটা পারপাস। আচ্ছা, দেন যেটা যে এস্টিমেটিং দ্য প্রিফারেবল সেটেলমেন্ট অফ এ স্ট্রাকচার, মানে ওই স্ট্রাকচারের সেটেলমেন্ট কত, মানে সেটেলমেন্ট কত হবে সেটা খুঁজে বের করা বা সেটা ক্যালকুলেশন করা। দেন কোন ধরনের যদি ফাউন্ডেশন প্রবলেম থাকে সেগুলো খুঁজে বের করা। ফাউন্ডেশন প্রবলেমের মধ্যে কি হইতে পারে, যেমন এক্সপান্সিভ সয়েল, কলাপসিবল সয়েল, স্যানিটারি ল্যান্ডফিল, এগুলা যদি থাকে তো সেগুলোর ক্ষেত্রে হবে কি, ফাউন্ডেশন আমরা যখন করব তখন দেখা যাবে যে আনইকুয়াল সেটেলমেন্ট হবে বা এক্সেসিভ সেটেলমেন্ট হবে, যার কারণে আমাদের ফাউন্ডেশন প্রবলেম দেখা দিবে। দেন ডিটারমাইন দ্য লোকেশন অফ দ্য ওয়াটার টেবিল, ওয়াটার টেবিলের লোকেশন বের করা, এটা একটা উদ্দেশ্য। দেন হচ্ছে কি ল্যাটারাল প্রেসার কত হবে সেটা বের করা। দেন হচ্ছে সাবসোইল কন্ডিশনকে কোন ধরনের ইমপ্রুভমেন্ট করতে হবে কিনা সে বিষয়গুলো বের করা। আচ্ছা, এগুলো হচ্ছে পারপাস, এটা একটু পড়বেন যে পারপাস অফ সাবসারফেস এক্সপ্লোরেশন। আবারও বলি, সাবসারফেস এক্সপ্লোরেশন থেকে কোনো ম্যাথ আসবে না, এখানে থিওরি টাইপের কোশ্চেন থাকবে। আচ্ছা, দেন আমরা সাবসারফেস এক্সপ্লোরেশন প্রোগ্রাম করার জন্য একটা হচ্ছে কালেকশন অফ প্রিলিমিনারি ইনফরমেশন। আমরা যেখানে সাবসারফেস এক্সপ্লোরেশন করব তার আগের যে ইনফরমেশন গুলো আছে, মনে করেন যে যে এলাকায় আমরা করতেছি তো এখানে গভর্নমেন্ট বিভিন্ন অথরিটির বিভিন্ন ধরনের সার্ভে ম্যাপ থাকে, তো এই ম্যাপ গুলো কালেক্ট করা বা এগুলোর ইনফরমেশন গ্যাদার করা, এগুলোর মাধ্যমে আমরা কোন জায়গায় করব, মানে কোন জায়গায় স্ট্রাকচার করব বা কোন জায়গায় আমরা সাবসারফেস এক্সপ্লোরেশন করব, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারি আমরা। তো এখানে অনেকগুলো ডাটা দেয়া আছে, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর রেসপেক্টে। তো প্রত্যেক দেশে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের ডাটা থাকে। দেন হচ্ছে রিকগনাইজেস, রিকগনাইজেসটা হচ্ছে কি, রিকগনাইজেসটা হচ্ছে প্রিলিমিনারি সার্ভে। মানে আমরা যখন ফিল্ডে যাব, ফিল্ডে গিয়ে জাস্ট চোখের দেখায় আশেপাশে কি আছে, কোথায় আছে, কি টাইপের আমরা মানে কোন জায়গায় কোন কোন জায়গায় বোরিং করব, বা মানে আশেপাশে কোনো বলে ইম্পর্টেন্ট কোনো স্ট্রাকচার আছে কিনা, সে বিষয়গুলো একটা প্রিলিমিনারি ইনফরমেশন কালেক্ট করে, এটাকে বলা হচ্ছে রিকগনাইজেস। দেন সাইট ইনভেস্টিগেশন, দেন আমরা সাইটে গিয়ে মূলত সাইট ইনভেস্টিগেশন করবো। আচ্ছা, সাইট ইনভেস্টিগেশনের মধ্যে আমরা হচ্ছে যে ওই সাইটে ডেপথ অফ দা বোরিং কত হবে, তার মানে আমরা তো এটাকে গর্ত করব বা বোর করব, বোর করে নিচ থেকে আমরা মাটি কালেক্ট করব, তো এস্টিমেটেড মানে কত ডেপথ পর্যন্ত যেতে পারি, এটা একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা বের করতে পারি বা একটা ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারি। দেখেন, এখানে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করতে চাচ্ছি। তো এই ফাউন্ডেশন যদি এখানে আমরা নিয়ে আসি বা ফাউন্ডেশন প্রোভাইড করি, তো সয়েলের নিচে হচ্ছে কি প্রেসার বাড়বে, তাই না? যে প্রেসার বাড়তেছে এই প্রেসারের গ্রাফটা এখানে দেখানো হয়েছে, যে একেবারে ফাউন্ডেশনের কন্ট্যাক্ট সারফেসে বা কনক্রিট এরিয়ার সবচেয়ে বেশি প্রেসার আসতেছে, প্রেসার কমতেছে। এটা হচ্ছে ভার্টিক্যালি মানে ওভারবার্ডেন প্রেসার, ডেল সিগমা। প্রেসার যে পরিমাণ বাড়বে, দেন আমরা যখন মাটির নিচে যাব, এই মাটির কারণে একটা ভার্টিক্যাল ফোর্স একটা পাবো, তাই না, সিগমা নট। তাহলে আমরা একটা ডেপথে একটা নির্দিষ্ট ডেপথে একটা নির্দিষ্ট ডেপথে আমরা হচ্ছে ডেল সিগমা প্রাইম এবং সিগমা নট এর মান ক্যালকুলেশন করব এমন ভাবে, যাতে করে এমন ভাবে ডেপথের মানে মানটা ক্যালকুলেশন করব, এই ডেল সিগমা প্রাইম এর মানটা যাতে 1/10 অফ কিউ, তার মানে
ফাউন্ডেশনের উপর যে স্ট্রেস আসতেছে তার 10 ভাগের 1 ভাগ স্ট্রেস, মানে ডেল সিগমার মান যখন কিউ এর মানের 10 ভাগের 1 ভাগ হবে, এরকম একটা ডেপথ বের করব। এটাকে আমরা ডি ইজ ইকুয়াল টু ডি 1 বলতেছি। তার মানে এখান থেকে একটা ডেপথ পাবো। মনে করেন ফাউন্ডেশনের থেকে ফাউন্ডেশন যে স্ট্রেস আসছে কিউ, কিউ এর মান ধরলাম যে 100, এখানে যে কিউ আছে কিউ এর মান ধরলাম 100 kN/m²। এখন যে ডেপথে ডেল সিগমার মানটা, এটা 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 10 kN/m² হবে, এমন একটা ডেপথ আমরা প্রথমে ক্যালকুলেট মানে বের করবো। তো এই ডেপথ এটাকে ডি ইজ ইকুয়াল টু ডি 1 বলতেছি। তাহলে এখান থেকে একটা ডেপথ পাবো। দেন ডিটারমাইন দ্য ডেপথ ডি ইজ ইকুয়াল টু ডি 2। আমরা আরেকটা ডেপথ বের করব, যেখানে হচ্ছে ডেল সিগমা প্রাইম ডিভাইড বাই সিগমা নট প্রাইম, এই মানটা 0.05 হয়। তার মানে ডেল সিগমা প্রাইম এইটা আর এইটার রেশিওটা 0.05, যে ডেপথে হবে এরকম আরেকটা ডেপথ দেব, এটা ডি ইজ ইকুয়াল টু ডি 2। দেন এই দুইটা ডেপথ থেকে যেটা মিনিমাম, সেটা হবে যে ডেপথ অফ দ্য বোরিং, মিনিমাম ডেপথ অফ দ্য বোরিং। তার মানে মিনিমাম আমাদের এই পর্যন্ত বোর করতে হবে বা বোর হোল করতে হবে। মানে আমরা তো এটাকে গর্ত করবো তাই না, বোর করব। তো কত ডেপথ পর্যন্ত যাব, মাটির কত গভীর পর্যন্ত যাব, এইটার একটা ক্যালকুলেশন প্রসিডিওর এখানে আছে আর কি। আচ্ছা, দেন একটা রিলেশন আছে, সেটা হচ্ছে আমরা কততলা বিল্ডিং করতে চাচ্ছি তার উপর। যেমন যদি একতলা বিল্ডিং হয়, তাহলে বোরিং ডেপথ 3.5 মিটার করলেই হবে। 2 তলা হলে 6 মিটার, 3 তলা বিল্ডিং হলে 10 মিটার, 4 তলা হলে 16, 5 তলা হলে 25 মিটার বিল্ডিং, মানে 25 মিটার ডেপথ করতে হবে আমাকে। বুঝতে পারতেছেন কি? আহ, এখন নর্মালি এই যে এটা তো মানে বিল্ডিং এর কি দেয়া আছে, তালা দেয়া আছে। বিল্ডিং এর উইডটা বলা হয়েছে যে বিল্ডিং এর উইড হচ্ছে 30 মিটার। তো কোন একটা বিল্ডিং এর উইড যখন 30 মিটার, এবং তার মানে একতলা করলে এই পরিমাণ ডেপথ লাগে, এটা ক্যালকুলেশন করে এই একটা মান মানে পেয়েছি আর কি। তো আমরা এরকম করতে পারি, যেমন 4 তলা বিল্ডিং যদি হয়, আপনারা এমনি রাফ একটা বলে দিতে পারেন যে 15 মিটার বা 16 মিটার পর্যন্ত করতে হবে ডেপথ অফ দ্য বোরিং। এখান থেকে আমরা জানতে পারবো যে কত ডেপথের আমাদের বোরহোল করতে হবে। দেন আরো কিছু ইকুয়েশন আছে, ছোটখাটো স্যার ইকুয়েশন। জি, অনেক সময় দেখা যায় গ্রাম অঞ্চলে ওই যেই জায়গাটা নিচু আছে সেখানে ওই স্যান্ড দিয়ে ভরাট করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করা হবে? এই ওগুলা মানে আবার ডেপটা কোথা ভিন্ন থেকে? প্রসিডিউর। ওইটা আপনাদের এই সিলেবাসে থাকা উচিত ছিল, কিন্তু কেন যেন আপনাদের এটা আমি দেখতেছি না যে মানে সিলেবাসের এই অংশের মধ্যে নাই আপনাদের। আমি বলছি ওইটা হচ্ছে সয়েল ইমপ্রুভমেন্ট টেকনিক। আমি যদি আসি, এই যে সয়েল ইমপ্রুভমেন্ট এন্ড গ্রাউন্ড মডিফিকেশন, এখানে অনেক ধরনের মেথড আছে। মনে করেন সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি কম, তাহলে আমরা কি করব, সেখানে কি পাইল ফাউন্ডেশন দিব? তো প্রথমেই কোনো ইঞ্জিনিয়ার 7-8 তলা পর্যন্ত পাইল ফাউন্ডেশন সাজেস্ট করে না। তো এখানে আমরা কি করতে পারি, সয়েলকে ইমপ্রুভ করতে পারি, সেটা হচ্ছে ভিন্ন একটা চ্যাপ্টার, আলাদা চ্যাপ্টার। এখানে অনেক ধরনের মেথড আছে। আমি যদি এখানে আপনাদের একটু দেখাই, যেমন এই যে ভাইব্রো ফ্লুটেশন, তার মানে একটা মেশিন দিয়ে ভাইব্রেট করে সয়েলটাকে কি কম্প্যাক্টেড করা হয়। তারপরে এই যে স্যান্ড, মানে এটাকে ডাক করে এখানে স্যান্ড ঢুকানো হচ্ছে। দেন হচ্ছে এই যে এটা হচ্ছে যে মানে কি বলে ওই ভাইব্রো ফ্লোটেশন, এটার প্রসিডিওর। দেন আরো মেথড আছে ব্লাস্টিং। আমরা যদি সয়েলের ভিতরে ডিনামাইট ঢুকায় যদি ব্লাস্ট করে দেই, তো দেখা যাবে আশপাশের সয়েল গুলো কম্প্যাক্ট হয়ে যাবে। এটা একটা প্রসিডিওর। প্রি কম্প্রেশন, এটা তো আপনাদের অলরেডি দেখাইছি, যে
আগে থেকে সেটেলমেন্ট করে করে না, তাই না? পাইলের ক্ষেত্রে যেটা করা হয়, যেখানে স্ট্রাকচার তৈরি করব সেখানে আগে থেকে লোড চাপায় দেওয়া হয়, চাপায় দিয়ে রেখে দেন হচ্ছে সেটেলমেন্টটা করে নেওয়া হয়। তারপরে এখানে আরো মেথড আছে, যেমন আমি যদি আসি, এই যে এটা সেন্ট্রেল, এই যে যে কথা বলছেন, তার মানে এখানে মাঝখানে মাঝখানে ফাঁকা করে উপরে স্যান্ড ঢুকানো হয়, এগুলো হচ্ছে সেন্ট্রেল, এগুলা আলাদা। এখন আপনাদের সিলেবাসে সয়েল ইমপ্রুভমেন্ট টেকনিকটা দেখতেছি না জিওটেক 2 তে, বাট আমরা পড়ছিলাম আর কি, আমরা তো জিওটেক 3 পর্যন্ত ছিল, তো আমাদের এখানে সয়েল ইমপ্রুভমেন্ট টেকনিক এগুলো সবগুলো ছিল আর কি। অনেকগুলো মেথড আছে, শুধু একটা মেথড না, অনেক মেথড আছে। আপনাদের সিলেবাসে সয়েল ইমপ্রুভমেন্ট টেকনিকের এই পার্টটা, মানে পার্টটুকু নাই আর কি, এটা এখন মাস্টার্সে পড়ানো হয় ভালোভাবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, ঠিক আছে, বুঝতে পারছেন কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর এই বইয়ে ফাউন্ডেশন রিলেটেড সকল বিষয়গুলো পাবেন, তখন ভবিষ্যতে ইয়ে করতে যাবেন বা প্র্যাকটিক্যাল ফিল্ডে এই বইগুলো নিয়ে একটু নাড়াচাড়া করেন, অনেক কিছু বিষয় খুঁজে পাবেন আর কি। আহ, আচ্ছা, দেন আমরা কি বললাম এখানে, যে এটা হচ্ছে মানে ডেপথ অফ দা বোরিং ক্যালকুলেশন করার নাম্বার অফ স্টোরি রেসপেক্টে। দেন হচ্ছে যদি লাইট স্টিল অর ন্যারো কংক্রিট বিল্ডিং হয়, স্টিলের বিল্ডিং যদি হয়, তখন আমরা ডেপথ অফ দা বোরিং এই ইকুয়েশন দ্বারা বের করতে পারি, যে ডিবি ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার 0.57 ইজ ইকুয়াল টু এ। এখানে ডিবিটা হচ্ছে ডেপথ অফ দা বোরিং, ডিবি যেটার মান আমরা বের করবো, এসটা হচ্ছে নাম্বার অফ স্টোরি, কত স্টোরি মানে করবেন, মনে করেন 10 তলা বিল্ডিং করতে যাচ্ছি, তাহলে এখানে ডিবি এর মানটা, ডিবি ইজ ইকুয়াল টু এস এর মান হচ্ছে 10, এইটা টু দি পাওয়ার 0.7, তাই না, ইন্টু এ, এই পাশে আছে এ। এখন এ এর ভ্যালু কত? আহ, এ এর মানটা হবে 3, এর মান যদি আমরা 3 ইউজ করি, তখন এই ডেপথ অফ দ্য বোরিং মিটারে আসবে। আর এর মানটা যদি আমরা 6 ইউজ করি, 6 ইউজ করি, ডেপথ অফ দ্য বোরিং আসবে হচ্ছে ফিটে। যাই হোক, দেন ফর হেভি স্টিল অর হোয়াইট কংক্রিট বিল্ডিং এর ক্ষেত্রে ইকুয়েশনটা এটা, যে ডিবি ডিভাইড বাই এস টু দি পাওয়ার 0.7 ইন্টু বি। এখানে বি এর মানটা 6, যদি আমরা মিটারে ইউজ করি, মানে ডিবি এর মানটা মিটারে চাই, আর বি এর মান 20 ইউজ করতে হবে যদি ডিবি এর মানটা ফিটে চাই। বুঝা গেল? এই কোশ্চেন থেকে আমরা, যদি নাম্বার অফ স্টোরি দেয়া থাকে, তাহলে আমরা এখানে দেবদা পড়ি, এগুলোর মাধ্যমে বের করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, দেখেন, দেন হচ্ছে স্পেসিং অফ দা বোরিং। আমরা তো বুঝতে পারলাম ডেপথ অফ দা বোরিং, বোরিং এর ডেপথ কিরকম দিতে হবে। দেখুন, একটা বিল্ডিং করতে চাচ্ছি এরকম জায়গায়, তাহলে এটার ডেপথ কত দিতে হবে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারলাম। বাট এটা স্পেসিং কোথায় কোথায় দিতে হবে, মনে করেন এখানে একটা বোরহোল করলাম, তারপরে হরিজন্টাল বরাবর কত দূরে স্পেসিং দিতে হবে, এই বিষয়টা এই চার্টে এখানে দেয়া আছে, মানে কত দূর পর স্পেসিং দিতে হবে আমাদের। তো এখানে মাল্টি স্টোরি বিল্ডিং যদি হয়, তাহলে স্পেসিংটা সাধারণত 10 থেকে 20 মিটার, মানে 10 থেকে 30 মিটার। ওয়ান স্টোরি ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট যদি হয়, তাহলে 20 থেকে 60। আহ, যদি হাইওয়ে হয় 250 থেকে, আচ্ছা, 250 থেকে 500। আর যদি রেসিডেন্সিয়াল সাব ডিভিশন হয়, 250 থেকে 500 মিটার দূর দূর করলেই হবে। ড্যাম এন্ড অন্যান্য স্ট্রাকচারের জন্য 40 থেকে 80। এটা কি স্পেসিং অফ দা বোরিং, তার মানে একটা বোরহোল থেকে আরেকটা বোরহোল আমরা কত দূরে দিব। আচ্ছা, এগুলো একেবারে প্রিলিমিনারি বিষয় ছিল ডেপথ অফ দা বোরিং এবং স্পেসিং অফ দা বোরিং ক্যালকুলেশন করার জন্য। আচ্ছা, দেন
এক্সপ্লোরেটরি বোরিং ইন ফিল্ড, ফিল্ডে আমরা অনেক ধরনের বোরিং ইউজ করতে পারি। যদি খুব লো ডেপথের বোর করতে হয়, তখন এই যে হেলিক্যাল আগার বোরিং আছে, এটা হাতের মাধ্যমেই ডেপথ মানে কি বলে পেনিট্রেট করা যায়। মানে এটাকে ঘুরে ঘুরে মানে কাঠের যেভাবে আগে ড্রিল করতো, তো এটাকে হাতের মাধ্যমেই এটাকে এরকম পেনিট্রেট করা যায়। দেন এটাকে খুলে নিয়ে এখানে যদি আরেকটা মানে এই শেপের একটা লাগায় এখান থেকে স্যাম্পল কালেক্ট করা হইতো আর কি, যদি এটা খুব কম ডেপথের বোরিং করা লাগে। আচ্ছা, আচ্ছা, এগুলা এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না এগুলা, মানে একটু দেখে রাখেন যে হ্যান্ড বোরিং বা এই যে হেলিক্যাল আগার বোরিং বলা হচ্ছে, পোর্টেবল পাওয়ার ট্রি। আচ্ছা, দেন পোর্টেবল পাওয়ার ট্রি, এখানে 2 নম্বর যেটা আছে পোর্টেবল পাওয়ার ড্রিভেন হেলিক্যাল আগার। তার মানে আহ, এটা হচ্ছে কোন একটা মোটরের মাধ্যমে এই যে আগার যেটা আছে বা এই যে ড্রিল আছে সেটাকে পেনিট্রেট করা হয়। তো এটা সাধারণত যেখানে হচ্ছে ড্রাই স্যান্ড বলতে যেখানে রক বা এই টাইপের মানে স্যান্ড গুলো রকি বা খুব একটু ড্রাই টাইপের, তখন এগুলোর মাধ্যমে ড্রিল করা যায়। ড্রিল করে দেন হচ্ছে মাটিগুলো কালেক্ট করা যায় আর কি। কিন্তু মোস্ট, আচ্ছা এইটা, আচ্ছা ঠিক আছে। তাহলে এইগুলোর মাধ্যমে হচ্ছে কি ড্রিল করা হয়। মূলত মাটিকে যখন আমরা ড্রিল করব তখন এগুলোর মাধ্যমে, তাহলে এইটাই মোটামুটি মোস্ট ইউজ হয়। যেমন আমরা মানে কি বলে সয়েল টেস্ট করার জন্য আগে যে ড্রিল করা হয়, এই ড্রিল এরকম করে একটা থাকে। এই ড্রিলে দেখেন এখানে মেথড আছে, এই যে ভিতর দিয়ে যে পাইপ আছে এই পাইপটা কিন্তু ফাঁকা। এই যে পাইপ নিচে দিয়ে এখানে মাঝখানে কিন্তু ফাঁকা আছে, তার মানে উপর দিক থেকে পানি ঢুকানো যায়। এখন উপর দিক থেকে যখন পানি আসে, এই যে এদিক দিয়ে ওয়াটার প্রেসার, তাহলে পানি এসে নিচে যায়। এখানে চপিং পিট আছে বা এটা সবসময় রোটেট করে, মানে এটা মাটি কাটে আর কি। তো মাটি যখন হালকা হালকা হয়ে যায়, দেন পানির প্রেসারের কারণে এই মাটিগুলো উপরের দিকে উঠে সাইডে মানে জমা হয়। যার কারণে ধীরে ধীরে এরকম নিচের দিকে ড্রিল করা যায় আর কি। আহ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ড্রিলের প্রসিডিওর আর কি। দেন যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্যাম্পল কালেকশন। আমরা আমাদের সয়েল টেস্টের মেন পারপাস কি, যে আমরা হচ্ছে সয়েলের কন্ডিশন কিরকম আছে সেটা আমরা জানবো, তাই না? ব্যারিং ক্যাপাসিটি কত বা তার যে টোটাল প্যারামিটার্স গুলো আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করবো। তো সেটার জন্য তো আমাদের স্যাম্পল মাটির নিচ থেকে আমাদের স্যাম্পল নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এই যে প্রসিডিউর ফর স্যাম্পলিং সয়েল, এখানে 2 ধরনের স্যাম্পলিং প্রসিডিউর আছে। একটা হচ্ছে ডিস্টার্ব, আরেকটা হচ্ছে আনডিস্টার্ব। ডিস্টার্ব স্যাম্পলিং প্রসিডিউরটা হচ্ছে কি, যে মাটি অ্যাকচুয়ালি ভূমিতে বা মানে মাটি আমরা যেখান থেকে কালেক্ট করতেছি সেখানের মাটিগুলো তো হচ্ছে একটা নির্দিষ্ট, মনে করেন যে আমরা উপর থেকে 100 ফিট দূরে, মাটি 100 ফিট দূর থেকে আমরা স্যাম্পল কালেক্ট করতেছি এখান থেকে। এখন কিছু কিছু টেস্ট আছে, এই স্যাম্পলটা এখানে যে কন্ডিশনে আছে আমাদের টেস্ট করার জন্য ওই কন্ডিশন গুলোই প্রয়োজন হয়। মানে এখানে তো মনে করেন যে এদিকে একটা প্রেসার কাজ করতেছে, সব দিকে একটা প্রেসার কাজ করতেছে। তো এটা যাতে মানে কি বলে, যদি এই কন্ডিশনটা প্রয়োজন হয়, যেমন কনসেন্ট্রেশন টেস্টের জন্য, তারপরে ট্রাইক্সাল টেস্টের জন্য, এগুলোর জন্য মাটি যে কন্ডিশনে আছে ওই কন্ডিশনটা আমাদের ফুলফিলে রাখতে হয়, যাতে করে ময়েশ্চার কন্টেন্ট কমে না যায় বা এটা ময়েশ্চার কন্টেন্ট বেড়ে না যায়। এরকম ভাবে যদি আমরা স্যাম্পল গুলো কালেক্ট করি সেটাকে বলা হচ্ছে আনডিস্টার্ব সয়েল স্যাম্পল।
আনডিস্টার্ব। আর ডিস্টার্ব হচ্ছে কি, এখানে যে কন্টেইনার আছে সেটা থাকা ম্যান্ডেটরি না, আমাদের মাটি হইলে হয়। যেমন আমরা যখন সিপ সাইজ অ্যানালাইসিস করি, তো এখানে কি সয়েল স্যাম্পলটা এনে শুকায়া দেন ভেঙে সিপ সাইজ অ্যানালাইসিস করি, তাই না? দেন ডিটারমিনেশন অফ